আমি একজন ভেটেরান অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। সার্ভিসে থাকাকালীন চোখে আমার একটু সমস্যা দেখা দেয়, আর সেটাই পরে গিয়ে ডায়াগনোসড হয় অল্টারনেটিং এক্সোট্রোপিয়া উইথ বাইনোকুলার ডিপ্লোপিয়া। এই সমস্যাটা যদি জন্মগত না হয় তাহলে যে কোনো কারো চোখের দৃষ্টিতে ভালোই প্রভাব ফেলে, যেটা আমার ফেলছে। তাই আমি গেছিলাম ব্যারাকপুর দিশায় কনসাল্ট করতে। গুড মর্নিং। আজকের এই ব্লগটা অনেক লম্বা হতে চলেছে। শুরু করছি 3rd মার্চ 2025। শেষ হবে কবে আমি জানি না। ট্রিটমেন্ট ব্লগ, যেটা আমার চোখের একটা প্রবলেম, যেটা ইন্ডিয়ান এয়ারফোর্সে থাকাকালীন হয়েছিল, অ্যাগ্রিভেট করছে। দিশা আই হসপিটাল ব্যারাকপুরে দেখিয়েছি, ওনারা সার্জারি প্রেসক্রাইব করেছে। তার জন্য আজকে যাচ্ছি টেস্ট করতে, MRI অ্যান্ড বাগেরা বাগেরা। তো এইটা নিয়ে আজকের ব্লগটা করব। এটা হচ্ছে পলতা ঘাট, আর আমাদের দুর্ভাগ্য বাংলায় বসবাস করি। গঙ্গা আরতি ঘাট, এটা হিন্দিতে লেখা, বাংলা হিন্দি ডুয়েল ল্যাঙ্গুয়েজেও হতে পারতো, বাট অনলি হিন্দি। আমরা বাঙালিরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আমি কিন্তু হিন্দি ভাষা বিরোধী নয়, কিন্তু বাংলা ভাষাকে ভুলে যাওয়া সেইটার ঘোর বিরোধী। যেহেতু আমার এই প্রবলেমটা জন্মগত নয়, তাই ডক্টর আমাকে অনেক প্রি রিকুইজিট টেস্ট লিখেছে, শুধু এইটা বোঝার জন্য যে এর পেছনে অন্য কোনো রিজন নেই তো, বা সার্জারি দিয়ে এটা ঠিক হবে কিনা। তাই আজকে যাচ্ছি সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে। ফেরি সার্ভিসের এইটাই এখানে লাইফ লাইন, এইটা করেই ওপারে যাব। অল্টারনেটিং এক্সোট্রোপিয়া কিন্তু এক ধরনের স্কুইন্ট, কিন্তু এটা জন্মগত নয়। এখন আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে, কিন্তু জলের টান যা, এখন লো টাইড, হাঁটা চলছে, প্রচণ্ড টান। আর এই আমরা চললাম ওপারের উদ্দেশ্যে। বোট আমাদের ছেড়ে দিয়েছে। আজকে সুরক্ষা ডায়াগনস্টিকে যাচ্ছি 3টে টেস্ট করাতে, MRI অরবিট, RNST আর SARA। এই 3টে টেস্টই ডিটারমাইন করবে আমার চোখের এই সমস্যার পেছনে অন্য কোনো কারণ নেই তো। MRI সম্পর্কে তোমাদের সকলের ধারণা আছে। SARAটা একটা সিম্পল ব্লাড টেস্ট, কিন্তু RNST একটা নিউরোলজিক্যাল স্টিমুলেশন টেস্ট, যেটা করা হয় হালকা ইলেকট্রিক শক দিয়ে। এই 3টে টেস্ট ছাড়াও আছে আরও অনেক টেস্ট, যেরকম সেরোলজি প্রোফাইল ফুল, HB, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, ECG, ব্লাড প্রেশার, এটসেট্রা। আর এই টেস্টগুলো হবে আমাদের ECHS সেন্টার ব্যারাকপুরে। টেস্ট করিয়ে সোজা পৌঁছে গেছি ECHS। আর কেন, সেই ডিটেলগুলো আমি পরে বলবো, এখন কাজটা মিটিয়ে নিই। এবার একটা জিনিস বলে রাখি, ECHS মানে রিটায়ার্ড সোলজার্সদের জন্য মেডিকেল ফ্যাসিলিটি। সার্ভিসের যেসব ডাক্তার, তাদের রিসেটেলমেন্টের জন্য তৈরি করা একটা এজেন্সি। আজকে 31 মার্চ আবার সুরক্ষাতে টেস্ট রিপোর্টগুলো কালেক্ট করতে। আর খুশির খবর, প্রত্যেক কটা টেস্ট রিপোর্ট একেবারে নর্মাল, ইনক্লুডিং ECHS-এ করা টেস্ট রিপোর্টগুলোও। তাহলে কেন হলো আমার এই প্রবলেমটা? সোজা গেলাম দিশাতে স্কুইন কারেকশন সার্জারির ডেট নিতে। আমার এই পুরো ট্রিটমেন্ট চলছে দিশাতে আন্ডার ECHS, তবুও দিশা এই সার্জারি আন্ডার ECHS করতে মানা করে দিল। 12 এপ্রিল আবার দিশায়। ECHS এমপ্যানেল হওয়া সত্ত্বেও দিশা কী করে আমার সার্জারি করতে মানা করছে, এই প্রশ্নের উত্তর ECHS রিজনাল হেডকোয়ার্টারকে দিতে গিয়ে দিশা পুরোপুরি দিশেহারা হয়ে গেছিল। নাও দিশা ইজ রেডি টু পারফর্ম মাই সার্জারি আন্ডার ECHS, স্টেটিং দেয়ার ওয়াজ সাম মিসকমিউনিকেশন। আর আজকে প্রথমে এসছি ডাক্তারকে টেস্ট রিপোর্টগুলো দেখাবো, তারপর গিয়ে নেব সার্জারির ফাইনাল ডেট। আজকে ডাক্তারের সাথে কথা বলার পর সব প্ল্যানিংই ওলটপালট হয়ে গেল। আগে প্ল্যানিং ছিল প্রথমে ডান চোখের স্কুইন কারেকশন হবে, তারপর প্রয়োজন হলে তবেই হবে বাঁ দিকের স্কুইন কারেকশন কিছুদিন পর। কিন্তু আজকে ডাক্তার বলল দুটো চোখেরই স্কুইন কারেকশন দরকার এবং একসাথে সার্জারিটা হলে ভালো হয়। গুড মর্নিং। আজকে হচ্ছে 22 এপ্রিল 2025। আজকে আবার যাচ্ছি ব্যারাকপুর দিশায়। এর আগেও গেছিলাম, সব কিছু রেডি ছিল, কিন্তু ডাক্তার বলেছিল সার্জারির আগে আরেকবার দেখাতে। তো আরেকবার দেখাতে গিয়ে সব কিছুই পাল্টে গেল। মানে দুটো সার্জারি প্ল্যান ছিল, এখন দুটো সার্জারি একসাথে একদিনে প্ল্যান হবে। তার অ্যাপ্রুভাল, যেহেতু আমি ভেটারেন অফ ইন্ডিয়ান মিলিটারি ফোর্সেস, মানে এয়ারফোর্স ভেটারেন, তাই আমাদের সব কিছু প্রসেস হয় ECHS-এর তরফ থেকে। তাই আবার ECHS-এ যেতে হবে অ্যাপ্রুভালের জন্য, সেই জন্যই আজকে বেরোচ্ছি। এখন বাজে সকাল 10:30। হ্যাঁ, ECHS ফেসিলিটিটা খুব ভালো, কিন্তু দিশার সাথে আমার এক্সপিরিয়েন্সটা এর আগের দিনে যেটা হয়েছিল, যার জন্য অনেক কিছু প্রসেস আমায় আউট অফ দ্য ট্র্যাক গিয়ে করতে হয়েছে, জাস্ট ফর দিশা, নট ফর আওয়ার ECHS সাইড। সেটা না হয় পরে বলবো। চলো আজকে বেরোনো যাক, ফর্মালিটিসগুলো কমপ্লিট করে আসি। আমি আগেই বলেছি দিশা আমার এই সার্জারিটা ECHS-এর আন্ডারে করতে মানা করে দিয়েছিল, তাই আমি ম্যাটারটা ECHS রিজনাল হেড অফিসে এক্সকালেট করি। তারপরেই দিশা তার আনঅথরাইজড ডিনাইলটা রিভোক করে। আজকে আমি আমার সার্জারির ডেট পেলাম। দিশাকে ফোর্সফুলি এই সার্জারির জন্য রাজি করানোর ফলে আমার উপর কোনো অ্যাডভার্স এফেক্ট হবে না তো, বা সাবস্ট্যান্ডার্ড গ্লু এটসেট্রা ইউজ করা হবে না তো? এখানে একটা কথা না বললেই নয়, দিশার এই হ্যারাসমেন্ট কাউন্টার করার জন্য ECHS রিজনাল হেড অফিস
সব সময় কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি এই হ্যারাসমেন্টগুলোর কাউন্টার করতে পারি, কিন্তু যখন আমার বয়স হবে বা যাদের বয়স হয়েছে বা যারা জীবিত নেই তাদের ফ্যামিলি, এই সব ক্ষেত্রে কি হবে? কে বাঁচাবে তাদের? সকালে এখান থেকে বেরোবার সময় ভিডিওটা স্টার্ট করেছিলাম, আর এখন বাজে 6:15 বেজে গেছে। এই বাড়ি ঢুকলাম, দিশাতে অপারেশনের ডেট পেয়ে গেছি। তার আগে এই ফ্রাইডে 25 এপ্রিল মানে কামিং ফ্রাইডেতে 11টার সময় ডাক্তার আমার সাথে কথা বলবে। কী রিজনে আমি জানি না, অনেক কিছু জিনিস বলার আছে, সেগুলো আমি পরে বলবো। আজকে পুরো দিন দিশাতে গেল। অপারেশনের ডেট নিতে কিন্তু রীতিমতো লড়াই করে অপারেশনের ডেট নিতে হয়েছে। জানি না ফার্দার আগে কি হতে চলেছে সেটা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, পরের কথা পরে বলবো, ঠিক আছে? এখন এইটুকুই। দিশাকে জোর করে আমার অপারেশনের জন্য রাজি করানো আমার ওপর কোনো অ্যাডভার্স এফেক্ট আনবে না তো, মানে সাবস্ট্যান্ডার্ড গ্লু এটসেট্রা? এই নিয়ে কিন্তু আজকে ডাক্তারের সাথে খোলাখুলি আলোচনা করলাম। শি টোল্ড প্রত্যেক পেশেন্ট ইজ সেম ফর হার, এবং ইসিএইচএস হোক বা নন ইসিএইচএস সবার ক্ষেত্রে গ্লুয়ের স্ট্যান্ডার্ড সেম হয়। একজন ডাক্তার যখন এতটা অ্যাসিউরেন্স দেয় তখন আর কোনো চিন্তা থাকে না। অল্টারনেটিং এক্সোট্রোপিয়া উইথ বাইনোকুলার ডিপ্লোপিয়ার এই ট্রিটমেন্টের ব্লগটা আমি দুটো পার্টে ডিভাইড করছি। রিজন একটাই, তোমরা দেখলে দিশার সাথে আমার ইন্টারাকশনটা কিন্তু সার্জারির আগে মোটেই ভালো হলো না। ডাক্তারের সাথে আমার কোনো প্রবলেম নেই, বাট কর্পোরেটের সাথে ইন্টারাকশনটা মোটেই ভালো হলো না। ইসিএইচএস আর সিজিএইচএস এমপ্যানেলড হসপিটাল তাদের প্রাইভেট পেশেন্টকে একটা ট্রিটমেন্ট যে রেটেই দিক না কেন, কিন্তু সিজিএইচএস বা ইসিএইচএস বেনিফিশিয়ারিকে সেই ট্রিটমেন্ট, সেই কোয়ালিটি, সেই স্ট্যান্ডার্ডেড ট্রিটমেন্ট দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট রেটে, আর পুরোটাই ক্যাশলেস উইদাউট এনি ক্যাপ। মানে ট্রিটমেন্টটা যত টাকারই হোক টোটালটাই কিন্তু ক্যাশলেস। এমপ্যানেল হসপিটালগুলো যখন দেখে এমন কোনো বেনিফিশিয়ারি এসে গেছে যাদের ট্রিটমেন্টটা প্রাইভেটে করালে অনেক টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে অনেক কম, তখনই বেনিফিশিয়ারিদের বলে এই ট্রিটমেন্টটা এই স্কিমের আন্ডারে নয়, যেটা কিন্তু একেবারেই ভুল। কোনো ট্রিটমেন্টই ইসিএইচএস বা সিজিএইচএস এর আওতার বাইরে নয়, তাই এই ভুলে কখনোই পড়বেন না। আমি জানতাম, তাই ইসিএইচএস রিজিওনাল হেডকোয়ার্টারে কন্ট্যাক্ট করি, আর সবসময় ইসিএইচএসকে আমি আমার পাশে পেয়েছি। সুরক্ষা ডায়াগনস্টিকও আমার দুখানে টেস্ট করতে মানা করে দিয়েছিল, কারণ ওই টেস্টগুলোর প্রাইভেটের রেট অনেক বেশি, কিন্তু ইসিএইচএস রিজিওনাল হেডকোয়ার্টার আমার পাশে দাঁড়িয়েছে, সুরক্ষা ওই দুটো টেস্ট করেছে। সেই রকমই দিশা এই গেমটাই আমার সাথে খেলতে চেয়েছিল, কিন্তু আমি আবার ইসিএইচএসে কন্ট্যাক্ট করি, তাই দিশা ডিনায়াল থেকে পিছপা হয়েছে, আমার সার্জারি করতে রাজি হয়েছে। কিন্তু যাদের বয়স হয়ে গেছে বা যারা জানো না কাকে অ্যাপ্রোচ করতে হবে এই রকম এমপ্যানেল হসপিটালের এই সব দাদাগিরির বিরুদ্ধে, বা যারা বেনিফিশিয়ারিটা বেঁচে নেই, তাদের পরিবাররা তো কিছুই জানবে না, তারা কি করবে? ভারতবর্ষে তারা কি করবে? এই রকম ট্র্যাপে পড়ে পয়সাই খোয়াবে। এবার আসি আমার চোখের প্রবলেমটা, যেটা হচ্ছে অল্টারনেটিং এক্সোট্রোপিয়া উইথ বাইনোকুলার ডিপ্লোপিয়া। ভিডিওটা দেখো, আমার প্রবলেমটা কি বুঝতে পারবে। 2014-এর পর থেকে এই প্রবলেমটা আমি অবজার্ভ করি, আর এখন যত দিন যাচ্ছে আই ডেভিয়েশনটা তত বাড়ছে। দেখো, আমি এখন তোমাদের সাথে কথা বলছি, আমার আইবল ফোকাস একটা আই বলো বাইরের দিকে ডাইভার্ট হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে হয়ে যায় যখন আমি খুব টায়ার্ড হয়ে যাই বা চোখের উপর খুব প্রেশার পড়ে। এটাই অল্টারনেটিং এক্সোট্রোপিয়া। ডাক্তার বলছে এটা নাকি আমার চোখের যে মাসলগুলো এগুলো ঢিলা হয়ে গেছে। এর পেছনে অন্য রিজন সেটা আর নেই, কারণ অনেক টেস্টই করানো হয়েছে। এরকম অনেকেই আছো যাদের ছোটোবেলায় কিন্তু ট্যাড়া বা স্কুইন্ট ছিল না, বড় হয়ে এই প্রবলেমটা হচ্ছে যখন খুব টায়ার্ড হয়ে যাচ্ছ, চোখে লেজি আই যেটাকে আর একটা বলে, যে চোখটা বাইরের দিকে যে কোনো একটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। এর পরের ব্লগটা হবে আমার সার্জারিটা কতটা সাকসেসফুল হলো, আমি কতটা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমার দুটো চোখের ফোকাস পয়েন্ট কিন্তু এক নয়, সেটা কতটা ফোকাসড হলো, এবং এটাই আমার যে ভিশন ডিস্টারবেন্সটা হচ্ছে, যেমন আমার সিঙ্গেল চোখের পাওয়ার কিন্তু 1 কি 1.25 মাইনাসে। আমি সিঙ্গেল চোখ দিয়ে যখন চশমা পরে দেখি পুরো ক্লিয়ার ভিশন, কিন্তু যখন আমি দুটো চোখ দিয়ে দেখছি তখন একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার ফোকাস পয়েন্ট মিলছে না। তাই এই সার্জারিটা করা খুব দরকার, কারণ যত দিন যাবে ততই ফোকাসের ডিস্টেন্সটা বাড়বে, আর ততই যে কোনো একটা চোখ ডাইভার্ট হতে থাকবে। তোমাদের প্রত্যেকের ব্লেসিংস আর ভালোবাসায় নিশ্চয়ই আমার চোখটা আবার ভালো হয়ে উঠবে। আজকের জন্য এখানেই, নেক্সট ব্লগটা অবশ্যই দেখো, আমার চোখের সার্জারিটা কতটা সাকসেসফুল হলো আর কি হলো পুরোটাই বলবো। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।